আমরা যে পৃথিবীতে বাস করি তাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে কত কিছুই না করা যায়। ছোট ছোট কাজের মাধ্যমেও তা করা সম্ভব, অনেকে তা করছেনও। শুধু প্রয়োজন ভেতর থেকে তাগিদ অনুভব করা। ইকো বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইমা ওয়াহাব। বলেছিলাম যত ছোটই হোক না কেন ভেতর থেকে তাগিদ অনুভব করে কিছু একটা করার কথা, যাতে পৃথিবীটা ভালো থাকে। মানিকগঞ্জের দেলোয়ার জাহান তেমনই একটা তাগিদ অনুভব করেছেন। এলাকার কৃষকদের নিয়ে বড়সড় এক প্রাকৃতিক কৃষির খামার করে তুলেছেন। এখানে কীটনাশক বা অজৈব সারের ব্যবহার হয় না। শুধু তাই নয়, শহরের তরুণদের অনেকেই এই পদ্ধতি শিখতে তার কাছে যাচ্ছেন। এই দলের কেউ গৃহিণী, কেউ স্থপতি, কেউ চাকরিজীবী, আছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীও। শহর থেকে দূরে বিশেষ এক মিশনে তারা বেরিয়ে পড়েছেন একসঙ্গে। আশেপাশের জমি থেকে প্রাকৃতিকভাবে জন্মানো শাক, লতাপাতা খুঁজে বের করতে হবে, যার কোনোটি অনেকের কাছে এখন অপরিচিত। এটা হলো কচু শাক। এটা লাল শাক নাও ঠিক, ডাটা শাক লালটা ফুটানোর কারণে পটকা বলতাম। বর্তমানে এটার আধুনিক নাম দিছে যে গোল্ড বেরি। আর এটা দেশি কলমি, আর এটাকে বলে যে কাস্তে বলে, তিতা বেগুনও বলে। বিভিন্ন জেলা থেকে আসা দলটির সদস্যরা একে অন্যকে আগে থেকে চেনেন না। ঢাকার অদূরে মানিকগঞ্জের ঘিওরে প্রাকৃতিক কৃষি কেন্দ্র তাদের এক করেছে। সবারই উদ্দেশ্য প্রাকৃতিক কৃষি সম্পর্কে জানা, যা গ্রাম বাংলার কৃষকেরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চর্চা করেছেন। ফাহমিদা থাকেন চট্টগ্রামে, বোনকে এনেছেন নওগাঁ থেকে। উত্তরবঙ্গে একটি প্রাকৃতিক খামার তৈরি করতে চান তিনি। হেলদি খাবার দাবার বলেও আমরা যেগুলো খাই আসলে এগুলো হেলদি না। তো তার জন্য আমি একটু আগ্রহী হলাম যে বিষ ছাড়া কি খাওয়া যায়। তো এটা খুঁজে দেখলাম যে আমি নিজে যদি ফসল না ফলাই তো তাহলে এটা 100% পিওর বা প্রাকৃতিক করানো পসিবল না। প্রাকৃতিক কৃষি সম্পর্কে অনেক আগে থেকে আমার একটু ধারণা আছে, ফেসবুকে ভিডিও বা ইউটিউবে এগুলো দেখে ধারণা যেগুলো নিয়েছি তার সঙ্গে আরও বাস্তবিক কিছু ধারণা নেওয়ার জন্য বা একদম শুরু করব কিভাবে, তো এই এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার জন্য আসলে এখানে আসা। এই দলটিকে প্রাকৃতিক কৃষি সম্পর্কে হাতে কলমে শেখার সুযোগ করে দিয়েছেন দেলোয়ার জাহান। তিনি এই প্রাকৃতিক কৃষি কেন্দ্রের উদ্যোক্তা। যেমন এই ক্লাসরুমে তিনি মাটির গুণাগুণ সম্পর্কে তরুণদের তথ্য দিচ্ছেন। এটা উপরে যত বেশি এরকম ডিকম্পোস্টের থাকবে, বুঝতে হবে যে এই মাটিটা খুব দ্রুত সারে কনভার্ট হয়ে যাবে। আর এই যে এখানে শুকনা মাটি যেটা, এটার মধ্যে কিছুই নাই। আবার এইটা আপনারা দিয়েছেন, এইটার মধ্যে দেখেন অনেক কিছু ভালো আছে। এটা 2-3 ঘন্টা গেলেই এটা লেয়ার পড়বে, দেখা যাচ্ছে। 2013 সাল থেকে প্রাকৃতিক কৃষি কেন্দ্রের এই উদ্যোগ চালু করেছেন দেলোয়ার। সাংবাদিকতা পেশা ছেড়ে তিনি বনে গেছেন পুরোদস্তুর কৃষক। রাসায়নিক সার, কীটনাশক, হরমোনবিহীন কৃষি কিভাবে পরিবেশ এবং মানুষের জন্য আদর্শ হবে সেটি নিজে চর্চা করেন, শেখান অন্যদেরও। ছোট ছোট মাইক্রো ক্লাইমেট ইম্প্যাক্ট আমরা ফেলাইতে পারি, প্রাকৃতিকভাবে। যেখানে প্রাকৃতিক কৃষি খামার আছে সেখানে বায়োডাইভার্সিটি অনেক রেইস। সেখানকার তাপমাত্রা, টেম্পারেচার অন্য জায়গা থেকে ভালো হবে, সেখানের মাটির কন্ডিশনটা ভালো হবে, বাতাসের কন্ডিশনটা ভালো হবে। এবং আগামী যে প্রজন্ম, আমরা যে প্রজন্মের কথা ভেবে এই জলবায়ু পরিবর্তনের কথা ভাবতেছি, সেই প্রজন্মের জন্য এটা একটা সুস্থ নিরাপদ পৃথিবী হয়তো আমরা প্রত্যাশা করতে পারি। এখন যারা ট্রেনিং নিচ্ছে এদের মধ্যে শহরের লোকজন বেশি আছে। গ্রামে ফিরে যেতে চায় কেউ কেউ, অথবা গ্রামে তার আছে, প্রপার্টি আছে, ল্যান্ড আছে, সেগুলোকে নিজের খাবার যেন নিরাপদ হয় সেটা করার জন্য সেটা শিখতে আসে। শুধু তরুণদের উদ্বুদ্ধ করাই নয়, দেলোয়ার এই এলাকার 17 বিঘা আবাদি জমি নিয়ে প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করছেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় কৃষকেরাও। তাদের একজন 50 ঊর্ধ্ব কালাচান। আউশি আমি যে 4 বছর প্রাকৃতিক কৃষির সাথে মিশে আমার ওষুধ কিনুন লাগে না, ওষুধের দিক থেকে পাচ্ছি, কারণ খাবারে আগের মতন সুস্বাদ পাইতেছি। এই জন্যে প্রাকৃতিক কৃষির সাথে মিশে আমি মনে করি আমি অনেক লাভবান আমার জায়গায় থেকে। কারণ আমি আরও আমার সাথে 40 জন কৃষক অ্যাড করছি। এরা এই আস্তে আস্তে 2 ডিসমাইল 4 ডিসমাইল এভাবে প্রতি বছর বাড়াই নিতেছে। একদম প্রাকৃতিকভাবে যেসব ফসল উৎপাদন হয়। এদিকে এই দলটির শুরুর পরীক্ষা পর্ব ও কৃষি কেন্দ্রের পাঠশালায় দিনের ক্লাস শেষ। যার যার সংগ্রহ করা ফসল তারা জড়ো করেছেন কেন্দ্রের রান্নাঘরে। রান্না শেষে একসাথে বসে সেই খাবারই খেলেন তারা।
শহরের মানুষের খাবার টেবিলেও প্রাকৃতিকভাবে উৎপাদিত কৃষিপণ্য যেন পৌঁছে যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন ঢাকার মোহাম্মদপুরে এই প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্রে বিভিন্ন জেলার প্রাকৃতিক কৃষি কেন্দ্রে উৎপাদিত পণ্য বিক্রি হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন গবেষকরা। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে অতিরিক্ত কীটনাশক ও অজৈব সারের ব্যবহারের ফলে খাবারে বিষক্রিয়া হচ্ছে এবং পরিবেশেরও ক্ষতি হচ্ছে। 2023 সালে করা বাংলাদেশের বিজ্ঞানীদের এক গবেষণায় 29% শাকসবজিতে কীটনাশকের অবশেষ পাওয়া গেছে। অনেক পেস্টিসাইড ফলের যদি ফল ভেজিটেবল হয়, ধরেন টমেটো, শসা, বেগুন, কুমড়া, এইসব ফসলে অনেক সময় এগুলো ডিপোজিট হয়। আপনি যখন বেশি দিবেন, ডিপোজিট হলে এটি মানুষের শরীরে অনেক সময় যাচ্ছে, কিন্তু মানুষ এটি বোঝার সুযোগ পাচ্ছে না। আমার শুরুতে আছে ফিজিক্যাল কন্ট্রোল, মেকানিক্যাল কন্ট্রোল, একেবারে শেষ ধাপটি হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল। কিন্তু আমাদের কৃষকরা উপরের কোনো ধাপ কিন্তু ফলো করে না, তারা শুরুতেই ফলো করে কেমিক্যাল। তা আলটিমেটলি আপনি টোটাল যে ইকোসিস্টেম এটি নষ্ট হচ্ছে। তবে চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন ও নগরায়নের প্রভাবে কমছে চাষযোগ্য জমি। গবেষণা বলছে 2050 সাল নাগাদ বাংলাদেশকে 20 কোটি মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে শুধু প্রাকৃতিক কৃষি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। এই প্রাকৃতিক কৃষির যে প্র্যাকটিসটি, এটিকেও কিন্তু এনকারেজ করতে হবে, এটি আপনি বন্ধ করতে পারবেন না। আমার কিন্তু প্রাকৃতিক কৃষিতে কিন্তু বায়োলজিক্যাল কন্ট্রোলটা প্র্যাকটিস হয়। উৎপাদনের কথা যদি বলেন, আমার হাই ইল্ডিং চলে আসছে, HOV চলে আসছে, হাইব্রিড চলে আসছে, এগুলো হ্যাভি ফিডার, প্রচুর খায়। তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু ফুড সাপ্লাই দিতে হবে থ্রু ফার্টিলাইজার, এবং আমি যদি ফার্টিলাইজার দিই তাহলে এটি কিন্তু আর প্রাকৃতিক থাকলো না। সেই ক্ষেত্রে ফলনের যে ঘটনাটি ঘটে, ফলন আপনার এখানে ডেফিনেটলি কমবে, আপনার টার্গেট কোনো দিনই পাবেন না। তারপরও দেলোয়ারের মতো উদ্যোক্তারা ঘরে ঘরে যেন প্রাকৃতিক কৃষি পৌঁছে যায় সেই চেষ্টা করছেন। নন ফর্মাল একটা একাডেমি গড়ে তুলতে চাই, যেখানে কৃষক নিজেরা শেখাতে পারবে, কৃষক এসে বক্তব্য দিতে পারবে, তার পরম্পরার জ্ঞানের চর্চা করতে পারবে। এর বাইরে আমরা কখনো চাই না যে প্রাকৃতিক কৃষি আন্দোলন অনেক বড় প্রতিষ্ঠান হয়ে উঠবে, দানবীয় প্রতিষ্ঠান। এইটা কিন্তু আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করি যে বাংলাদেশে এরকম হাজার লাখো তরুণ নানা জায়গায় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ এই ধরনের চাষাবাদ, এই ধরনের পদ্ধতির মধ্যে থাকুক, আমরা প্রত্যেককে হাত ধরাধরি করে চলি। আর ফাহমিদার মতো তরুণদের মধ্যে প্রাকৃতিক কৃষিতে আগ্রহ বাড়ছে। তাদের কাছে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করে কৃষি উৎপাদন গুরুত্বপূর্ণ। গ্রাম থেকে এবার শহরে, কিন্তু শহরে প্রকৃতি কোথায়? বিশ্বের অনেক শহরেই শুধু কংক্রিটের জঞ্জাল, ফলে সেখানে বাতাস দূষিত, গরমে বেহাল দশা। এই পরিস্থিতির পরিবর্তন দরকার, কিন্তু কিভাবে? চলুন বার্লিনের একটি প্রদর্শনীতে। বিশাল অট্টালিকায় ঢাকা পড়েছে আকাশ। ক্রমাগত চলছে ভবন নির্মাণ। উচ্চতায় সেগুলো একটি আরেকটিকে ছাড়িয়ে যাচ্ছে। বিশ্বে কার্বন ডাই অক্সাইড নির্গমনের প্রায় 8% জন্য দায়ী কংক্রিটের উৎপাদন। আমরা বালি ব্যবহার করছি, যা ধীরে ধীরে কমছে। নানা রকম জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, যার পরিমাণ সীমিত। আমাদের ভাবতে হবে আমরা কিভাবে আরো পরিবেশ বান্ধব উপায়ে নির্মাণ কাজ করতে পারি। আর সবুজ প্রয়োজন, কারণ আমাদের শহর আরো উত্তপ্ত হচ্ছে। ভেবে দেখুন, স্থাপত্য ও পরিবেশের অবস্থান যেন দুই ভিন্ন মেরুতে। যেমন নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য হলো বন্যপ্রাণী বা পরিবেশ থেকে আমাদের নিজেদের রক্ষা করা, অর্থাৎ কোনো কিছু নির্মাণ করা মানেই কোনো না কোনো উপায়ে আমরা পরিবেশকে ধ্বংস করছি। কিন্তু পরিবেশের ক্ষতি না করে কি নির্মাণ কাজ সম্ভব? বার্লিনের একটি প্রদর্শনীতে তেমনই কিছু প্রকল্প দেখানো হচ্ছে। কোনো অবকাঠামোর মধ্যে কিভাবে গাছও বেড়ে উঠতে পারে। স্থপতি ফার্ডিনান্দ লুডভিগ 20 বছর ধরে এই প্রশ্ন নিয়ে ভাবছেন। নির্মাণ কাজের সঙ্গে গাছেদের বন্ধন তৈরি করাই তার উদ্দেশ্য। শহরের ভেতরে তিনি অনেকটা ট্রি হাউস করে তুলেছেন। আপনাকে বাকিদের সঙ্গে মিলে কাজ করতে হবে, যেমন উদ্ভিদ বিজ্ঞানী, বন গবেষক, পৌরসভার প্রকৌশলী, পরিবেশ বিজ্ঞানী। নিজেদের নানা বিষয়ের জ্ঞানকে একটি জায়গায় নিয়ে আসতে আমরা একসঙ্গে কাজ করছি, যাতে নকশা তৈরিতে তা কাজে লাগানো যায়। গাছ দিয়ে নির্মিত ভবন কেমন হতে পারে দক্ষিণ জার্মানির একটি প্রাথমিক প্রকল্প সেই ধারণা দিচ্ছে। রোপণের 12 বছর পরে গাছগুলো 10 মিটারেরও বেশি লম্বা হয়েছে। পার্শ্ববর্তী কিন্ডারগার্টেনের ভবনকেও সেগুলো ছাড়িয়ে গেছে। শিশুরা ভেতরের ছায়ায় খেলে, পোকা ও পাখিরাও এখানে বাস করে। গাছের কাণ্ড বিভক্ত হয়ে একসঙ্গে বেড়ে উঠেছে। স্থপতিরা নিয়মিত গাছগুলো পর্যবেক্ষণ করেন।
6টি স্তরে একসঙ্গে আলাদা আলাদা বাক্সে গাছগুলোকে রোপণ করা হয়েছিল। পরিকল্পনাটি ছিল গাছগুলো বাক্স থেকে বড় হওয়ার পরে উপরের দিকে উঠে একটি আরেকটির সঙ্গে যুক্ত হবে। এরপর সেগুলো একটি ইউনিট হিসেবে একসঙ্গে বেড়ে উঠবে। তারপর তারা বাক্সগুলি সরিয়ে নেবেন। এমন হাজারো গাছ তারা রোপণ করেছেন, কারণ শহুরে অন্যান্য গাছের মতোই কিছু চারা রোগ বা ঠান্ডায় মারা যায়। সামনের দিনগুলিতে গাছগুলি একসঙ্গে বড় হয়ে উপরে একটি আচ্ছাদন তৈরি করবে। আরও দ্রুত বিকল্প হতে পারে ছত্রাক বা ফাঙ্গাস, যেমন এই কুঁড়ে ঘরটি। এটি তৈরি হয়েছে কাঠ ও ফাঙ্গাসের প্যানেল দিয়ে। উপরিভাগ নরম মনে হলেও এগুলো যথেষ্ট মজবুত। নরম ছত্রাক থেকে কিভাবে এমন কঠিন উপাদান পাওয়া সম্ভব, এখানেও প্রকৃতি অনুপ্রেরণা জুগিয়েছে। টিন্ডার ছত্রাক পাতাঝরা উদ্ভিদের উপরে জন্মায়। গাছের সঙ্গে সেগুলো নিজেদের আবদ্ধ রাখে। জীববিজ্ঞানী লিজা স্টেলসার ছত্রাকের বাড়ি নির্মাণের কাজে সাহায্য করেছেন। তিনি গবেষণাগারে টিন্ডার ছত্রাক চাষ করছেন। এটি এতটাই শক্ত যা কাটার জন্য তাকে এমনকি করাত ব্যবহার করতে হচ্ছে। নির্মাণের কাজের জন্য এই ছত্রাক খুব ভালো, কারণ মাটির তলায় বেড়ে ওঠা এর মাইসেলিয়াম বা শিকড়ের কাঠামো অবশিষ্টাংশকে যুক্ত করে, যার ফলে একটি মজবুত উপাদান তৈরি হয়। এই বৈশিষ্ট্যের কারণে ছত্রাক ভবন নির্মাণের আদর্শ উপাদান হতে পারে। বিজ্ঞানী, স্থপতি ও শিল্পীরা ছত্রাক চাষ করে তা অন্যান্য উপাদানের সাথে মেশান। এর মধ্যে থাকে কাঠের গুঁড়ো বা মিলেটের মতো জৈব বর্জ্য। তারপর তারা মিশ্রণটিকে চাপের মাধ্যমে নির্দিষ্ট আকার দেন। কয়েক সপ্তাহ পরে তাপের মাধ্যমে ছত্রাককে মেরে ফেলা হয়। এতে উপাদানটির দৃঢ়তা বজায় থাকে। ইনসুলেশন বা পোড়ানোর জন্য আগে থেকে ব্যবহার হলেও নির্মাণ কাজে এর ব্যবহার অভিনব। নামিবিয়ার বিজ্ঞানীরা এক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে। দেশটিতে পর্যাপ্ত ঝিনুক মাশরুম জন্মায়। একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করে তারা মাশরুম দিয়ে যৌগিক উপাদান তৈরি করে তার মাধ্যমে ব্লক তৈরি করছেন। স্থপতিদের সাহায্যে এই ব্লক দিয়ে প্রথমবারের মতো বাড়ি নির্মাণ করা হয়েছে। এখানকার গরম তাপমাত্রার কারণে তা সম্ভব হয়েছে। দলটির লক্ষ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বাড়ি নির্মাণ। মাটি দিয়ে ভবন নির্মাণেও এগিয়ে আছে আফ্রিকার দেশগুলো। ঔপনিবেশিক আমলে শহরগুলোতে মাটির বদলে কংক্রিটের ভবন জায়গা করে নেয়। এখন বিশেষ করে পশ্চিম আফ্রিকায় মাটির ভবন আবারও জায়গা করে নিচ্ছে। গানায় বড় বড় বাড়ি নির্মাণ হচ্ছে মাটির দেয়াল দিয়ে। এসব ঘরের ভেতরের তাপমাত্রা বাইরের চেয়ে ঠান্ডা ও আরামদায়ক থাকে। মালিতে নুবিয়ান ঐতিহ্যে নির্মিত ভবন আবারও কদর পেতে শুরু করেছে। এই পদ্ধতিতে মাটির ইট ও চুনের মর্টার মিশ্রণের সাহায্যে ভবন নির্মাণ করা হয়। ইউরোপে ভবন নির্মাণে পরীক্ষা চালাচ্ছেন হাতে গোনা কয়েকজন গবেষক। অস্ট্রিয়ার মার্টিন রচ তেমনই একজন। বড় আকারের প্রকল্পেও মাটির দেয়াল ব্যবহার করছেন তিনি, যদিও এ ধরনের ভবন ইউরোপে এখনও বিরল। পাশ্চাত্য দুনিয়ায় এখন আর মাটি দিয়ে নির্মাণ কাজ করি না আমরা। 19 শতকে শিল্পায়নের সময়ই মাটির পরিবর্তে কংক্রিটের ব্যবহার শুরু হয়, কিন্তু পৃথিবীর অন্য অংশে এখনও এর ব্যবহার হচ্ছে। বিশ্বের জনসংখ্যার প্রায় 40% এখনও মাটির ঘরে বাস করে। নির্মাণের এই কৌশল আমরা ভুলেই গিয়েছি। প্রদর্শনীতে আসা এই দর্শনার্থীরা আগামীতে কোন ধরনের বাড়িতে থাকতে চাইবেন? ছত্রাক দিয়ে তৈরি, মাটির তৈরি, নাকি বৃক্ষ আচ্ছাদিত ঘরে? আমি তিনটির মিশ্রণ পছন্দ করি। ভার বহনের জন্য মাটির ইট, ইনসুলেশনের জন্য ছত্রাক এবং ট্রি হাউসের মতো দেখতে বৃক্ষ আচ্ছাদিত বাড়ি। বড় যন্ত্রপাতির বদলে আপনি শুধু গাছ ব্যবহার করতে পারেন বা গাছের সাহায্যে নির্মাণ করতে পারেন, দীর্ঘ মেয়াদের জন্য, যা সহজ ও সাশ্রয়ী। আমার মনে হয় আমাদের আরও সাহসী হতে হবে। আমার মনে হয় এটাই ভবিষ্যৎ। আমাদের প্রকৃতিকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, তার বিরুদ্ধে গিয়ে নয়। সামুদ্রিক আগাছার মতো প্রকৃতিতে আরও অনেক উপাদান রয়েছে যা দিয়ে নির্মাণ কাজ সম্ভব। এখনও গবেষণা পর্যায়ে থাকলেও স্থাপত্য কিভাবে পরিবেশ ও মানুষকে রক্ষা করতে পারে এই প্রদর্শনীতে দেখানো প্রকল্পগুলো সেই উদাহরণেই তুলে ধরেছে। ঘর নির্মাণের নানা উপকরণ নিয়ে আলাপ তো হলো, এবার আলাপ পোশাক নিয়ে। এবছর কয়টি পোশাক কিনেছেন? আরও কিনবেন নিশ্চয়ই। কিন্তু আপনি কি জানেন গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রি পৃথিবী দূষণের বড় দ্বিতীয় কারণ? আফ্রিকার দেশ কেনিয়ার তরুণী জেনেট এ বিষয়ে একটি সচেতনতা তৈরি করেছেন, তাও আবার অভিনব উপায়ে। চলুন দেখে আসি। নাইরোবির উপকণ্ঠে ডান্ডোরা ভাগাড়টির অবস্থান 30 একর জায়গা জুড়ে, যা বিশ্বের মধ্যে অন্যতম বড়।
জেনেট চেমিতেই প্রায়ই এখানে আসেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন। সবাইকে স্বাগত। আমি জেনেট, আবর্জনা এবং স্লো ফ্যাশন শিক্ষক। আজকে আমি ডান্ডোরা ভাগাড়ে দেখতে এসেছি এখানে কি ধরনের আবর্জনা জমা হয়। বিশেষ করে ভাগাড়ে ফেলে দেওয়া টেক্সটাইল বর্জ্যের ব্যাপারে আমি আগ্রহী। এই ধরনের রিল দিয়ে এই পরিবেশকর্মী ফাস্ট ফ্যাশন শিল্পের সমস্যা সম্পর্কে সবাইকে সচেতন করতে চান। এই শিল্পের দ্রুত উৎপাদন করা সস্তা পোশাক অল্প কয়েকদিনের মধ্যেই আবর্জনায় পরিণত হয় এবং বিভিন্ন দেশে তা পাহাড় সম বর্জ্যের জন্ম দিচ্ছে। আমার ভিডিও দেখে অনেকেই হতবাক হয়েছে। বিশেষ করে কেনিয়ায় ডান্ডোরার কথা বললে সবাই জানে এখানে একটি ভাগাড় আছে, কিন্তু এটি দেখতে কেমন তা তারা জানে না। তাই এখানকার পরিস্থিতি দেখার পরে অনেকেই কৌতূহলী হচ্ছেন এবং বেশিরভাগ জানিয়েছেন তারা তাদের জীবনযাপনে পরিবর্তন আনতে চান। জেনেট মানুষের আচরণের পরিবর্তন এবং পরিবেশ বান্ধব জীবনযাপনের ব্যাপারে সচেতন করতে চান। সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টের মাধ্যমে অনেক মানুষের কাছে তার বার্তা পৌঁছে যাচ্ছে। তার সবচেয়ে সফল ভিডিওটি 1 কোটি বারের বেশি দেখা হয়েছে। মানুষের কাছ থেকে যেসব কমেন্টস বা এঙ্গেজমেন্ট আমি পাই তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশংসা করে তারা বলেন এর মাধ্যমে তারা নিজেদের পোশাক বা ফ্যাশন শিল্প নিয়ে অনেক কিছু জানতে পারছেন। আর এই ভিডিওগুলো শেয়ার করার উদ্দেশ্যও ঠিক তাই, মানুষকে জানাতে এবং ফ্যাশন শিল্পের বাস্তব চিত্র মাঠ থেকে তুলে ধরতে চাই আমি। পরিসংখ্যান বলছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমনের 10% আসে ফ্যাশন শিল্প থেকে। উন্নত দেশগুলোতে যে অতিরিক্ত বস্ত্রজাত পণ্য সরবরাহ হয় তার একটি বড় অংশ সেকেন্ড হ্যান্ড পণ্য হিসেবে কেনিয়ার মতো দেশগুলোতে পাঠানো হয়। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন বিজ্ঞানীরা। যদি 1,85,000 টন প্রতি বছরে আসে, তাহলে পরের বছরে বা 5 বছরের মধ্যে আমরা অবশ্যই সেই 1,85,000 টন বর্জ্য ফেলে দিচ্ছি। এটা শুধু ব্যবহৃত পোশাকের হিসাব। এখানে নতুন পোশাকও যুক্ত হচ্ছে, অর্থাৎ প্রতি বছর কেনিয়ায় অন্তত 2 লাখ টন বস্ত্রজাত বর্জ্যের ব্যবস্থা করতে হচ্ছে আমাদের। জেনেট তার ভিডিওতে এর একটি সমাধানের কথা বলেন, আর তা হলো পোশাকের প্রতি সম্মান দেখানো। তিনি নিজে নিয়মিত গিকম্বো সেকেন্ড হ্যান্ড মার্কেটে আকর্ষণীয় পোশাকের সন্ধান করেন। সেই সঙ্গে অনুসারীদেরও দেখান কি করে এইসব পোশাককে আবার নতুন করে তোলা যায়। ডিজিটাল দুনিয়ার এইসব কর্মকাণ্ডের বাইরেও 28 বছর বয়সী এই পরিবেশকর্মী ওয়ার্কশপ করান, বক্তৃতা দেন। যেমনটা করছেন নাইরোবির ফেয়ার ফ্যাশন ফেস্টিভ্যালে। স্থানীয় ডিজাইনার ও শিল্পীরা পুনর্ব্যবহৃত এবং পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তাদের তৈরি করা সংগ্রহ প্রদর্শন করছেন এখানে। আছে এমন দোকানও যেখানে আপনি সেকেন্ড হ্যান্ড পণ্য বিনিময় করতে পারবেন। আপনাকে স্টাইলিশ হওয়ার জন্য বা ওয়ার্ড্রবের জিনিস বদলানোর জন্য নতুন পোশাক কিনতে হবে না। এরই মধ্যে মানুষ এত বেশি পোশাক কিনেছেন যে তারা সেগুলো আর পরছেন না। সেজন্য আপনি এমন আয়োজনগুলোতে কিছু পোশাক কিনে সেগুলো অন্য কারোর সঙ্গে বদলে নিতে পারেন। এটিও স্লো ফ্যাশন গ্রহণে সাহায্য করবে। স্লো ফ্যাশন শুধু ফাস্ট ফ্যাশনের বিপরীতে দাঁড়ানো একটি ধারণাই নয়, বরং তা আবর্জনা কমাতে এবং অর্থ সাশ্রয়ে সাহায্য করে। জেনেটের অভিজ্ঞতা বলছে মানুষ একবার জানলেই এর উপকারিতা বুঝতে পারবে। সেজন্য এর প্রচার চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। আমি যখন দেখি বিশেষ করে তরুণেরা একে অন্যকে উৎসাহ দেয়, টেকসই ফ্যাশনের বিভিন্ন আয়োজনে অংশ নেয়, পোশাক বিনিময় করে, সেকেন্ড হ্যান্ড পণ্য কেনে, নিজেদের পোশাক নিজেরা তৈরি করে, তা আমাকে অনুপ্রাণিত করে। কারণ এর অর্থ হলো আমরা যে কাজ করছি তা অনেকের কাছে পৌঁছাচ্ছে এবং একদিন ফ্যাশন শিল্প নিশ্চিতভাবেই বদলে যাবে। শুধু তাই নয়, কেনার বদলে জেনেট কখনো কখনো নিজের পোশাক নিজেই বুনে নেন, আর সেটি করতে করতেই হয়তো পরবর্তী ভিডিও রিলের ভাবনাটিও তিনি ভেবে রাখছেন। কেমন লাগলো জেনেটের গল্প? আসলে এমন গল্পগুলো আমাদের কোনো বিষয়ের উপর নতুন ধারণা দেয়, ভিন্ন দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করায়। আমরা আজীবন একটা বিষয় সম্পর্কে যেভাবে দেখে এসেছি বা শিখে এসেছি তার নতুন করে ভাবতে শেখায়। আগামী পর্বে দেখা হবে আবার। সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন।